আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রুশ কর্মকর্তাদের হত্যায় ইউক্রেনের পরিকল্পনা নস্যাৎ বলছে রাশিয়া। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি গাজার হাসপাতালগুলো রক্ষার আহ্বান ফিলিস্তিনিদের। জো বাইডেনের ক্ষমতার আদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা। সর্বশেষ জানিয়ে দিব, পাকিস্তানে পৃথক সংঘর্ষে এক মেজর ও 13 সন্ত্রাসী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রুশ কর্মকর্তাদের হত্যায় ইউক্রেনের পরিকল্পনা নস্যাৎ বলছে রাশিয়া। রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হত্যা করার বিষয়টি পরিকল্পনা রুখে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফবিএমপি। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা মস্কোর এসব হত্যার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে রুশ নিরাপত্তা সংস্থা। রাশিয়ার ব্যাংক ও নথিপত্র রাখায় ফোল্ডারের মতো দেখতে বোমা দিয়ে এসব হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস। এই সংস্থার পূর্বসূরি ছিল কেজিবি। গত 17 ডিসেম্বর ইউক্রেনের এফবিইউ গোয়েন্দা সংস্থা রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল কিরিকভকে মস্কোতে তার অ্যাপার্টমেন্টের বাইরে হত্যা করা হয়েছিল। একটি ইলেকট্রনিক স্কুটারে বোমা রেখে সেটির বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়। কিরিলভ রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানিয়েছে, এই হত্যার পিছনে থাকার বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়া এই হত্যাকাণ্ডকে ইউক্রেনের সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করে প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে। এক বিবৃতিতে এএপি জানিয়েছে, ফেডারেল সিকিউরিটি সার্ভিস, প্রতিরক্ষা মন্ত্রণালয় কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে হত্যার চেষ্টা প্রতিহত করেছে। এসবের সঙ্গে জড়িত সন্দেহ 4 রুশ নাগরিককে গ্রেপ্তারের ঘটনায়ও বিবৃতি জানানো হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা তাদের নিয়োগ করেছিল বলে জানিয়েছে দাবি করা হয়। এ বিষয়ে জানতে চাইলে ইউক্রেনের এসবিইউ সংস্থা তৎক্ষণাৎ রয়টার্সকে কিছু জানায়নি। মস্কো তার মাটিতে কয়েকটি হাই প্রোফাইল হত্যাকাণ্ডের জন্য ইউক্রেনকে দায়ী করে। পশ্চিমা বিশ্ব কিয়েভের সন্ত্রাসী শাসককে সমর্থন করেছে বলেও অভিযোগ তাদের। এদিকে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ শুরু করেছে সেটিকে ইউক্রেন তাদের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করে। তাই এসব টার্গেট হত্যাকাণ্ড বৈধ বলে মনে করছে ইউক্রেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি গাজার হাসপাতালগুলো রক্ষার আহ্বান ফিলিস্তিনের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে কামাল দাওয়ান হাসপাতালের কাছে বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে প্রায় 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি হামলা থেকে হাসপাতালগুলো রক্ষা করার আহ্বান জানিয়েছে। শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রামাল্লায় মন্ত্রণালয় জাতিসংঘ সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনি অঞ্চলে, বিশেষ করে গাজার হাসপাতালগুলোতে হস্তক্ষেপ ও নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছে। ফেসবুকে এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় রোগীদের, চিকিৎসা কর্মী ও চিকিৎসা কেন্দ্রগুলোকে ইসরায়েল আক্রমণ থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, উত্তর গাজায় রিড লাহিয়ায় কামাল দাওয়ান হাসপাতালে অভিযান এতটাই প্রমাণ করেছে ইসরায়েলের গণহত্যা যুদ্ধ অব্যাহত রয়েছে। ইসরায়েলের পরিচালক হুসাইন আবু সুফিয়ান এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমা ফেলার পর রেড লাইয়া প্রজেক্টর এলাকায় কামাল দাওয়ান হাসপাতালের বিপরীতে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আমাদের 3 জন মেডিকেল স্টাফ সহ প্রায় 50 জন শহীদ হয়েছেন। আবু সুফিয়ান বলেছেন, চিকিৎসা কর্মীরা হামলার শিকার ওই ভবনে উপস্থিত ছিলেন কারণ তারা তাদের পরিবার নিয়ে সেখানে থাকতেন। তিনি নিহত কর্মীদের শনাক্ত করেছেন, যাদের একজন আহমেদ মাসুদ, তিনি একজন শিশুরোধ বিশেষজ্ঞ। এছাড়া হামলায় নিহত ইসরা একজন ল্যাবরেটরিশিয়ান এবং ফারেম নামে এক চিকিৎসকও রয়েছেন, যিনি হাসপাতালের রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এখনো পর্যন্ত 45,450 জন নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই হামলায় এখনো পর্যন্ত আহত হয়েছে 1,08,350 জন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ওঠা একটি প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতার পাশ হয়েছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের অব্যাহত নিন্দার পরও নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।
জো বাইডেনের ক্ষমতার আদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিসমাসের দিনে এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতার আদেশের কঠোর সমালোচনা করেছেন। ট্রাম্প 37 জন মৃত্যুদণ্ড আসামিকে উদ্দেশ্য করে বলেছেন, নরকে যাও। ট্রাম্প বরাবরই মৃত্যুদণ্ডের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। জো বাইডেনের সিদ্ধান্তকে আক্রমণ করে তার প্ল্যাটফর্ম ট্রুথ ন্যাশনালে লিখেছেন, এই 37 জন সব থেকে সহিংস অপরাধী যারা হত্যা, ধর্ষণ এবং লুটপাট করেছে, অথচ তাদেরকে ক্ষমা করে দিলেন স্লিপ জো বাইডেন। আমি তাদেরকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে পারছি না, বরং বলি নরকে যাও। জো বাইডেন একসময় মৃত্যুদণ্ডের পক্ষে ছিলেন, সোমবার তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন, আমার বিবেক দ্বারা পরিচালিত হয়ে আমি নিশ্চিত করেছি যে আমাদের ফেডারেল স্তরে মৃত্যুদণ্ড বন্ধ করতে হবে। আমি চুপচাপ বসে থাকতে পারি না এবং এটি নতুন প্রশাসনকে আবার মৃত্যুদণ্ড কার্যকর করার সুযোগ করে দিতে পারি না। বাইডেনের আদেশ ফেডারেল মৃত্যুদণ্ড 40 জনের মধ্যে 37 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছে, তবে 3 জনের সাজা অপরিবর্তিত রাখা হয়েছে, যাদের অপরাধ সন্ত্রাস ও ঘৃণামূলক অপরাধ হিসেবে চিহ্নিত। এদের মধ্যে রয়েছে 2013 সালে বোস্টন ম্যারাথন বোমা হামলায় অপরাধী খোরাস পারসন। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে দীর্ঘ 17 বছর যুদ্ধবিরতির পর আবার ফেডারেল মৃত্যুদণ্ড পুনরায় চালু করেছিলেন এবং তার প্রশাসনকে 10 জনেরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। এ সংখ্যা তার পরবর্তী প্রেসিডেন্টের সম্মিলিত মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যাকেও বেশি করেছিল। বাইডেনের সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুং কিন জুনিয়র পুত্র লার্টিং থিং তৃতীয় বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। নেথ প্যালেন্টি ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী সাজা কমানো ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের, 38% লোক কালো সম্প্রদায়ের মানুষ। পাকিস্তানে পৃথক সংঘর্ষে এক মেজর ও 13 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে 3 পৃথক সংঘর্ষে এক সামরিক কর্মকর্তা এবং 13 সন্ত্রাসী নিহত হয়েছে। ইন্টার সার্ভিসের পাবলিক রিলেশন বৃহস্পতিবার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে। আইএসপিআর জানিয়েছে, উত্তর ওয়াজিকিস্তান জেলায় একটি গোয়েন্দা অভিযান ভিত্তিক অভিযান পরিচালনার সময় মেজর মোহাম্মদ আতাউফ তার সৈন্যদের নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হন। সৈন্য দুটি সংঘর্ষে ঘটে দক্ষিণ ওয়াজিকিস্তান এবং বান্ন জেলায়। বিবৃতিতে বলা হয়, খারিজিদের উপস্থিতির তথ্য পেয়ে বান্ন জেলায় খানিপেল এলাকায় নিরাপত্তা বাহিনী একটি আইবিও পরিচালনা করে। অভিযানের সময় সৈন্যরা খারিজিদের অবস্থান সফলভাবে হামলা চালায়, এতে 2 খারিজি নিহত হয়। অন্যদিকে উত্তর ওয়াজিকিস্তান জেলায় আরও 2টি গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালিত হয়। সেখানে সংঘর্ষে 5 জন খারিজি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত এবং 8 জন আহত হয়। আইএসপিআর জানায়, তবে তীব্র গোলাবর্ষণের সময় সাহসী কর্মকর্তারা মেজর মোহাম্মদ তাউস সম্মুখ সারিতে থেকে লড়াই করে সাহসিকতার সঙ্গে চরম আত্মত্যাগ করেছে এবং শাহাদাত বরণ করেছেন। দ্বিতীয় সংঘর্ষটি ঘটেছে দক্ষিণ ওয়াজিকিস্তানের জেলায়। আইএসপিআর জানিয়েছে, সেখানে তাদের সৈন্যরা সফলভাবে 6 জন খারিজিকে নির্মূল করেছে এবং 8 জন খারিজি আহত হয়। ওই এলাকায় আরও সন্ত্রাসী আছে কিনা তা খতিয়ে দেখতে প্রতিশোধন অভিযান চলছে। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের দুর্গকে নির্মূল করতে বদ্ধপরিকর এবং আমাদের সাহসী সৈন্যদের এমন আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে। এদিকে প্রেসিডেন্ট আসিফ আল জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পৃথক বিবৃতিতে মেজর মোহাম্মদ জাওয়াহির শহীদ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং কেপিতে সফল অভিযানে 13 সন্ত্রাসীকে নির্মূল করায় নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করেছেন।